বলতো? একজন মানুষ যার কাজ ছিল মানুষকে সুস্থ করা, যিনি জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন, তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন হয়ে ওঠেন। এখন যদি বলি, ওই ডাক্তার শুধু খুন করেননি, বরং তার শিকারদের মৃতদেহ কুমির ভর্তি খালে ফেলে দিয়েছিল সমস্ত প্রমাণ মুছে ফেলতে। শুনতে কেমন একটু ভৌতিক সিনেমা গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু না, এটা 2002 থেকে 2004 সালের মধ্যে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব। কে এই ব্যক্তি? তথাকথিত ডক্টর ডেথ। কেন একজন নিরাময়কারী মানুষ খেকো দানবে পরিণত হলো, যিনি কুমিরকে মানুষ খাওয়াতেন? কিভাবে তিনি একাধিক ভুয়ো পরিচয়ে দশকের পর দশক পুলিশের চোখে ধুলো দিয়ে যাচ্ছিলেন? আমার সাথে থাকুন, আমরা ডক্টর দেবেন্দ্র শর্মার ভয়াবহ গল্পটি উন্মোচন করব। একজন আয়ুর্বেদিক ডাক্তার যিনি সিরিয়াল কিলারে পরিণত হয়েছিলেন, ট্যাক্সি ড্রাইভারদের শিকার করতেন এবং অবৈধ কিডনি প্রতিস্থাপন থেকে লাভবান হতেন। ভালো থেকে মন্দ, একজন ডাক্তারের পতন এই নৃশংস ঘটনার আগে একজন উচ্চ আকাঙ্ক্ষী মানুষ ছিলেন। 67 বছর বয়সে গ্রেপ্তার হওয়া দেবেন্দ্র শর্মার ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি ছিলেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে একটি ক্লিনিক চালাতেন। কিন্তু একজন ডাক্তারের থেকে খুনিতে রূপান্তরিত হওয়ার পিছনে কি ছিল? 1994 সালে একটি ব্যর্থ গ্যাস ডিলারশিপের সঙ্গে জড়িত একটি 11 লাখ টাকার কেলেঙ্কারি তার সমস্ত সঞ্চয় খেয়ে নেয়। একসঙ্গে সবকিছু হারানোর কথা ভাবুন। হতাশা একজন মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। জীবনে আবার নতুন করে শুরু করার বদলে দেবেন্দ্র শর্মা অপরাধের জগতে প্রবেশ করেন। তিনি একটি ভুয়ো গ্যাস এজেন্সি চালনা শুরু করেন, তারপরে অবৈধ অঙ্গ ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। 1998 থেকে 2004 সালের মধ্যে তিনি একটি কিডনি চক্র চালাতেন, যেখানে তিনি একাধিক রাজ্যের অসহায় রোগী এবং দুর্নীতিগ্রস্ত ডাক্তারদের কাজে লাগিয়ে 125টিরও বেশি অবৈধ কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করতেন। যখন একজন চিকিৎসা বিশেষজ্ঞ লোভ এবং খুনের জন্য তার পবিত্র কর্তব্যকে বিসর্জন দেন, তখন কি তার লক্ষ্য ন্যায়সঙ্গ হতে পারে? শুধু কি হতাশা এমন ভয়ঙ্কর কাজের কারণ হতে পারে? 2002 থেকে 2004 সালের মধ্যে দেবেন্দ্র শর্মা এবং তাদের দল ভয়ঙ্কর পরিকল্পনা কার্যকর করে। তাদের শিকার ছিল ট্যাক্সি এবং ট্রাক ড্রাইভার। ট্যাক্সি এবং ট্রাক ড্রাইভারদের ভুয়ো চাকরির প্রস্তাব বা ভুয়ো ট্রিপে লোভ দেখানো হতো। কিন্তু কিভাবে তাদের খুন করা হতো এবং তাদের খুন করার পর তাদের গাড়ি চুরি করে এবং মৃতদেহগুলি কোথায় ফেলা হতো? উত্তরপ্রদেশের কাশগঞ্জে কুমির ভর্তি হাজরা খালে প্রাকৃতিক নিখুঁত প্রমাণ লোপাট করার জায়গা। কিন্তু কুমির কেন? কারণ এই ভয়ঙ্কর শিকারীরা প্রমাণ চিবিয়ে খেয়ে ফেলতো, যাতে শিকারের কোনো চিহ্ন না থাকে। একজন মানুষ কতটা নৃশংস হলে এই পর্যায়ে নামতে পারে? কতগুলো জীবন এই কুমিরদের খাদ্য হয়েছিল? পুলিশের তদন্তে তার সঙ্গে 50টিরও বেশি খুনের সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। শর্মা নিজেই 50টির পর থেকে গোনা বন্ধ করে দিয়েছিলেন বলে স্বীকার করেছে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার আদিত্য গৌতমের মতে, শর্মা এবং তার সহযোগীরা ভুয়ো টিপের জন্য ড্রাইভারদের সাথে ডাকাতি, তাদের খুন করত এবং তাদের গাড়ি কালোবাজারে বিক্রি করে দিত। একজন নয়, একটি সাম্রাজ্য। দেবেন্দ্র শর্মা একা ছিলেন না, তিনি একটি বিশাল অপরাধ চক্র চালাতেন, যার মধ্যে ছিলেন ডাক্তার এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে অবৈধ কিডনি প্রতিস্থাপক, ভুয়ো গ্যাস এজেন্সির সাথে অপহরণের মাধ্যমে সম্পদ লুণ্ঠন, কালোবাজারে চুরি করা গাড়ি পাচারের একটি বিস্তৃত নেটওয়ার্ক। আনুষ্ঠানিকভাবে তার সাথে 27টিরও বেশি খুন, অপহরণ এবং ডাকাতির মামলা যুক্ত ছিল। পুলিশ দিল্লি, রাজস্থান, হরিয়ানা একাধিক মামলার সমাধান করেছিল, কিন্তু দুঃস্বপ্ন আরও গভীর ছিল। আইন প্রয়োগকারী সংস্থা কিভাবে এতগুলো লক্ষণ উপেক্ষা করল? ভেতরে কারোর সাহায্য ছাড়া এমন একটি নেটওয়ার্ক বছরের পর বছর ধরে টিকে রাখা কি সম্ভব? তার এই কার্যক্রমগুলো সমাজে দুর্বল মানুষদের শোষণ করত এবং মানুষের জীবনগুলোকে পণ্যের মতো বিক্রি করত। লোভের ধারা চালিত এই বিকৃত ব্যবসা একজন পলাতক খুনি জীবন প্রমাণের পাহাড়। একাধিক দোষী সাব্যস্ত হওয়া এবং গুরগাঁওয়ের একটি আদালতে মৃত্যুদণ্ড সত্ত্বেও দেবেন্দ্র শর্মা দুবার প্যারোলে পালিয়ে গিয়ে বিচার থেকে বাঁচেন। দুবার? এটা কিভাবে সম্ভব? সর্বশেষ পালানো ঘটনাটি ঘটেছিল 2023 সালে আগস্ট মাসে দিল্লির সর্বাধিক সুরক্ষিত তিহার জেল। পাহারাদারকে কে পাহারা দেন? পলাতক অবস্থায় শর্মা রাজস্থানের দৌসায় একজন পুরোহিত ছদ্মবেশে থাকতেন। স্থানীয় এবং কর্তৃপক্ষ উভয়কে ধোঁকা দিয়েছিল। কিভাবে একজন নৃশংস খুনি বাতাসে মিশে গিয়ে একটি আশ্রমে ভক্তদের মাঝে জীবনযাপন করতে পারে? 2025 সালে মে মাসে তার গ্রেপ্তারের ফলে প্যারোল, পর্যবেক্ষণ এবং কারাগার সুরক্ষা অ্যালার্মিং ত্রুটিগুলো সামনে আসে, যা ব্যবস্থার ব্যর্থতা সম্পর্কে প্রশ্ন তোলে। যদি খুনিরা আমাদের মাঝে লুকিয়ে থাকে, তাহলে কি আদৌ ন্যায় বিচার সম্ভব? কে ছিল এই দেবেন্দ্র শর্মা? কে এই দেবেন্দ্র শর্মা? ডিগ্রিতে একজন আয়ুর্বেদিক ডাক্তার, হতাশা একজন প্রতারক, ইচ্ছায় একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার। তার চিকিৎসা পটভূমি কি তার অপরাধের সহায়ক ছিল? তার বুদ্ধি কি কারসাজি এবং প্রতারণা অস্ত্র ছিল? শর্মার বক্তব্য জীবনের প্রতি তার চিলিং উদাসীনতা প্রকাশ করে। 50টির খুনের পর আমি আর গুনিনি, এটা ছিল তার বক্তব্য। তার শিকারদের প্রতি তার এই নির্লিপ্ততা এক ভয়ঙ্কর মানবিকতার প্রকাশ করে। কেন কিছু মানুষ এত সম্পূর্ণভাবে তাদের সহানুভূতি হারায়? ফরেন্সিক মনোবিজ্ঞানীরা বলেন যে সিরিয়াল কিলাররা প্রায়শই কারসাজিপূর্ণ আকর্ষণ এবং নির্মম হিসাবের একটি মিশ্রণ প্রদর্শন করেন। শর্মার দরিদ্র জীবন একটি ভয়ঙ্কর বৈশিষ্ট্যের সাথে মিলে যায়।
ট্যাক্সি চালকেরা সাধারণত ছিল গরিব অভিবাসী শ্রমিক ছিলেন, যারা তাদের গাড়ির উপর নির্ভর করে প্রতিদিন জীবন কাটাতেন। তারা এমন ভাগ্য পাওয়ার জন্য কি করেছিল? কেন তাদের মৃত্যু এত সহজে মুছে ফেলা হলো? মৃতদেহ জলে গিয়ে ফেলায় পরিবারগুলো কোনো সুবিচার পায়নি। কতগুলো পরিবার কোনোদিন কি ন্যায় বিচার পাবে? ন্যায় বিচার এবং সংস্কারের আবেদন। 2025 সালে মে মাসে তার গ্রেপ্তারের পর থেকে শর্মা আবার জেলে ফিরে এসেছেন, কিন্তু তার ঘটনাগুলি এখনও প্রতিধ্বনিত হচ্ছে। সরকারের উপর প্যারোল এবং কারাগার তদারকি সংস্কারের চাপ বাড়ছে। ভুক্তভোগী এবং তাদের পরিবারগুলি অঙ্গপাচার এবং অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে আরও কঠোর আইন দাবি জানাচ্ছেন। তার উত্তরাধিকারী একটি সতর্কবার্তা হয়ে আছে, এমনকি বিশ্বাসযোগ্য ব্যক্তিরাও অবনীয় এবং ভয়াবহতা লুকাতে পারে। নিরাময়কারী এবং শিকারীরা মধ্যে সূক্ষ্ম এক রেখাটি বিপজ্জনকভাবে ঝাপসা হতে পারে। আরও কত ডাক্তার ডেথ শ্রদ্ধেয় মুখে সারালে লুকিয়ে আছে। যদি এই গল্পটি আপনার হতবাক করে থাকে, তবে এখানেই এটি শেষ হতে দেবেন না। এই ধরনের অপরাধ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন। সতর্ক থাকুন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্ন করুন। সবচেয়ে বড় নিরাময় শুরু হয় সত্য দিয়ে, মনে রাখবেন এটা।